নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প অনীশদেবের নখের আঁচড়। আজকে আমি তোমাদের শোনাবো এর প্রথম পর্ব। শো শেষ করে গ্রিন রুমে এসে ধরাচূড়া ছাড়ছি, পর্দা সরিয়ে অনন্ত এসে ঘরে ঢুকলো। বলল, মোহনদা, একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান, বাইরে অপেক্ষা করতে বলে এসেছি। অনন্ত আমার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, ভীষণ কাজের ছেলে। ম্যাজিশিয়ান হিসাবে আমার যেটুকু নাম ডাক তার অনেকটাই অনন্তর জন্যে। ছেলেটার বুদ্ধি আছে, নিয়মমাফিক কাজ করে, আর খাটতেও পারে খুব। আমার সারা বছরের প্রোগ্রাম ওই ঠিক করে। বলতে গেলে অনন্ত একরকম আমার ম্যানেজার, ডান হাত, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, সব কিছু। সেই গোড়া থেকেই ও আমার ম্যাজিকের দলে রয়েছে। পাগড়ি, আলখাল্লা, সিল্কের পাজামা খুলে গুছিয়ে রাখতে রাখতে অনন্তকে বললাম, মিনিট 10 পরে ঘরে পাঠিয়ে দিও। অনন্ত ঘাড় নেড়ে ব্যস্তভাবে চলে গেল। আর ওর ব্যস্ত থাকার কারণ আছে। 7 দিনের শো করতে আমরা রানাঘাটে এসেছিলাম। আজ তার 7ম দিন শেষ হলো। কাল ভোরেই আমরা রওনা হব কৃষ্ণনগরের দিকে। সেখানে 10 দিনের প্রোগ্রাম আছে। সুতরাং শেষ রজনীর শো খতম হওয়া মাত্রই অনন্ত গোছগাছের তত্ত্বাবধানে লেগে পড়েছে। দলে আমি আর অনন্ত ছাড়া আছে আরও 14 জন মেয়ে পুরুষ। তাদের সব রকম দায় দায়িত্বই অনন্তর একার কাঁধে। পাজামা পাঞ্জাবি পরে গায়ে একটা শাল জড়িয়ে নিলাম। শীতটা এবারে যেন বেশ জাঁকিয়ে পড়েছে। তাঁবুর ভেতরেও কাঁপুনি ধরে যায়। একটু পরেই পর্দা সরিয়ে একজন বয়স্ক ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন। তার ঠিক পিছনেই অনন্ত। ওর সঙ্গে চোখাচোখি হতেই ও ভদ্রলোকের দিকে ইশারা করে ঘর ছেড়ে চলে গেল। আমি একটা টুল এগিয়ে দিয়ে তাকে বসতে বললাম। আমি এখনো অটোগ্রাফ দেওয়ার মতো নামি ম্যাজিশিয়ান হইনি। খোলা মাঠে তাঁবু ফেলে ম্যাজিক শো করাই আমার অভ্যেস। থিয়েটার হলের জাতে উঠতে পারিনি। সুতরাং আমার সঙ্গে লোকজন দেখা করতে আসে সাধারণত 2টো কারণে: কোথাও শো করতে নিয়ে যাওয়ার চুক্তি করতে, কিংবা কোনো ম্যাজিকের কৌশল জানতে। প্রথমটির জন্যে আসে বয়স্করা। এই ভদ্রলোক আমাকে কোথায় কলসর আমন্ত্রণ জানাতে চায়? ভদ্রলোকের পরনে ছাই রঙের ঢোলা ফুল প্যান্ট, গায়ে ঢোলা একটা হাত কাটা বাদামি সোয়েটার, আর গলায় হলদে কালো চেক চেক কম্বল মাফলার। এককালে বোধহয় স্বাস্থ্য ভালো ছিল, এখন ভেঙে গিয়ে পোশাকগুলো ঢিলেঢালা হয়ে গেছে। ভদ্রলোকের চোখের দিকে তাকালে বয়স 50-এর এপিঠে বলে মনে হয়, কিন্তু তার ভাঙা গাল, খোঁচা খোঁচা দাড়ি, চোখের নিচে কালি, এসব দেখা মাত্রই বয়সটা এক লাফে 60-এর ওপিঠে চলে যেতে চায়। টুলে বসে ভদ্রলোক গ্রিন রুমটা জরিপ করছিলেন। নানা রকম জিনিসে ছোট্ট ঘরটা একেবারে জবরজং। পোশাক, টুল, কাঠের বাক্স, রঙিন ফিতে, বিচিত্র আসবাব, মুখোশ, পাখির খাঁচা, আরও কত কী। ভদ্রলোক বোধহয় কোনো ছোটোখাটো জাদুকরের গ্রিন রুমে কখনো ঢোকেননি।
মিছিমিছি সময় বয়ে যাচ্ছিল দেখে শেষ পর্যন্ত আমিই মুখ খুললাম। বলুন, কি দরকার? ভদ্রলোকের কপালে ভাঁজ পড়েছিল দুশ্চিন্তায়। আমার দিকে ফিরে কপাল সাফ করে হাসতে চেষ্টা করলেন। বললেন, মোহনবাবু, আমার নাম নিমাইচন্দ্র সরকার। চূর্ণী নদী পেরিয়ে গাংনাপুরে আমি থাকি। এই 7 দিনে 7 বার আমি আপনার ম্যাজিক দেখেছি। দেখে মনে হয়েছে আপনিই আমাকে বাঁচাতে পারবেন, আমার ছেলেকে বাঁচাতে পারবেন। আমি স্তম্ভিত হয়ে গেলাম। সব কিছু গুলিয়ে যাচ্ছিল। 7 বার আমার ম্যাজিক দেখে নিমাইবাবুর মনে হয়েছে আমি ওকে ওর ছেলেকে বাঁচাতে পারি। ভদ্রলোক বলছেন কি? ওর মাথার গোলমাল হয়নি তো? কিন্তু আমি কিছু বলে ওঠার আগেই ঠিক আমার মনের কথাটি পড়ে নিয়ে তিনি বললেন, মোহনবাবু, আমি পাগল নই, তবে মরিয়া মানুষ বোধহয় পাগলের মতোই আচরণ করে। আপনার ভাসমান তরুণীর খেলা দেখে আমি বুঝেছি আপনি সত্যি সত্যিই হিপনোটিজম জানেন। আর যে ভয়ানক বিপদে আমি পড়েছি তাতে হিপনোটিজম জানা কোনো বিশেষজ্ঞ ছাড়া আমার বোধহয় আর গতি নেই। অবশ্য তাতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে ধরে নেব গোটা ব্যাপারটা অলৌকিক, ভূত প্রেতের নিষ্ঠুর খেলা। ভাসমান তরুণীর খেলায় আমি একজন পঙ্গু যুবতীকে সম্মোহিত করে শূন্যে ভাসিয়ে দিই। তারপর তার শরীরের ওপরে বিভিন্ন মুদ্রায় হাত চালিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলি। বলা বাহুল্য, তরুণীটি মোটেই পঙ্গু নয়, আর পুরো ব্যাপারটাই স্রেফ ম্যাজিকের কৌশল। তবে আলো ছায়াময় পরিবেশে অনন্তর দক্ষ পরিচালনায় আর আমার নিখুঁত উপস্থাপনায় ওই ম্যাজিকটা সব দর্শকদের একেবারে মন্ত্রমুগ্ধ করে রাখে। ম্যাজিকটা শেষ হলে সকলে যেন স্বপ্ন ভেঙে চেতনা ফিরে পায়। নিমাইবাবু বললেন, মেয়েটিকে মঞ্চের ওপরে হিপনোটাইজ করার সময় আমি আপনার হাত চালানোর ভঙ্গি প্রতিদিনই খুব খুঁটিয়ে লক্ষ্য করেছি। আমার দৃঢ় বিশ্বাস আপনি হিপনোটিজম জানেন, ভালো রকমই জানেন। দয়া করে অস্বীকার করবেন না। আমাকে আপনি বাঁচান প্লিজ মোহনবাবু। ভদ্রলোক সোজা উঠে এসে আমার 2 হাত চেপে ধরলেন। ঝুঁকে পড়ে আর্ত অনুনয়ের সুরে বললেন, আমার যথাসাধ্য আপনাকে আমি দেব। দয়া করে এই হতভাগা বাপটাকে নিরাশ করবেন না। আমি খুব দোটানায় পড়ে গেলাম। মঞ্চের ব্যাপারটা অভিনয় হলেও হিপনোটিজম যে আমি জানি না তা নয়, অনেকের মতে বেশ ভালোই জানি। আর সেই সঙ্গে পড়তে শুরু করেছি সম্মোহন বিদ্যা সংক্রান্ত নানান বইপত্র। বহু দেশি বিদেশি বই গুলে খেয়েছি, অভ্যাস করেছি দিন রাত, পরিশ্রম করেছি প্রাণপাত। এ পর্যন্ত সম্মোহন বা জাদুবিদ্যা কতখানি আয়ত্ত করতে পেরেছি জানি না, তবে জাদুকর মোহন কুমারের নাম পশ্চিমবাংলার লোকের কাছে এখন আর একেবারে অজানা নয়। কিন্তু কাল ভোরেই যে সদল বলে আমাকে কৃষ্ণনগরে রওনা হতে হবে। আবার নিমাইবাবুর সমস্যাটা শুনতেও কৌতূহল হচ্ছে খুব। ভদ্রলোক এখনও আমার হাত দুটো আঁকড়ে ধরে রয়েছেন। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম,
আপনি এখানে বসুন, আমি একটু কথা বলে দেখি। বেরিয়ে এসে দ্বিতীয় বড় গ্রিন রুমটায় অনন্তকে খুঁজে পেলাম। ওকে একপাশে ডেকে নিয়ে সংক্ষেপে সব জানালাম। ও খুব অবাক হয়ে গেল, চোখে মুখে কৌতূহল ফুটে উঠল। আমি বললাম, অনন্ত, তুমি আর সবাইকে সব কিছু বুঝিয়ে সুঝিয়ে কৃষ্ণনগরে রওনা করে দাও। আমরা দুজন আর একটা দুটো দিন এখানে কাটিয়ে যাই। কৃষ্ণনগরে দুদিন দেরির ব্যাপারটা পরে ম্যানেজ করে নেব। এরকম বিচিত্র অভিজ্ঞতার সুযোগ আর বোধহয় আসবে না। অনন্ত এক কথায় রাজি। আমি ফিরে এসে নিমাইবাবুকে সিদ্ধান্তের কথা বললাম। উনি প্রায় কেঁদে ফেললেন। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বললেন, আপনারা তাহলে আমার বাড়িতে চলুন, দুদিন আমার অতিথি হয়ে সেখানেই থাকবেন। যেতে যেতে ঘটনাটা সবিস্তারে আপনাকে খুলে বলবো। আমি নিমাইবাবুর আশায় উজ্জ্বল শীর্ণ মুখটা দেখছিলাম। আমি কি পারবো ওকে কিংবা ওর ছেলেকে বাঁচাতে? সামান্য লটবহর নিয়ে অনন্ত একটা সাইকেল রিকশায় উঠল। অন্য একটি রিকশায় উঠলাম আমি ও নিমাইবাবু। রিকশা গাংনাপুরের পথে রওনা হতেই ঘড়ি দেখলাম 9:30। আমাদের রিকশা অনন্তকে পথ দেখিয়ে চলল। আমি বদলি হওয়ায় ও 1 মাস হলো রানাঘাট হাই স্কুলে পড়ছে। আগে আমরা কলকাতায় ছিলাম, তখনও হিন্দু স্কুলে পড়তো। পড়াশোনায় বেশ ভালো, তবে দিন 15 হলো ওকে নিয়েই গোলমালটা শুরু হয়েছে। রিকশা গতি নিয়েছে, শীতের বাতাস গায়ে বিচ্ছে সূচের মতো। আকাশে আধখানা চাঁদ আর কুচি কুচি তারা। আমি নিমাইবাবুর দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম। আমার আগ্রহ বাড়ছিল। কিছুক্ষণ চুপ করে থেকে উনি আবার বলতে শুরু করলেন, রূপকের একটা বদ অভ্যাস আছে। ও ঘুমের মধ্যে প্রায়ই কথা বলে, কিন্তু সে কথার মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। এর মধ্যেই রানাঘাটের আলো জনরব স্তিমিত হয়ে চারপাশে ঘুম নেমে আসছে। রিকশার হর্ন বলতে গেলে বাজাতেই হচ্ছিল না। নিমাই সরকার সিগারেট বের করে আমাকে দিলেন, নিজে একটা ঠোঁটে রাখলেন। তারপর দেশলাই জেলে 2টো সিগারেটে আগুন ধরিয়ে 1 মুখ ধোঁয়া ছাড়লেন। ধীরে ধীরে বললেন, মোহনবাবু, মাত্র মাসখানেক হলো আমি কৃষ্ণনগরে বদলি হয়ে এসেছি। সেখানে ঘর পেতে অসুবিধে হচ্ছিল। তখন পরিচিত একজন গাংনাপুরে একটা বাড়ির সন্ধান দেয়, বেশ সস্তায়। ফলে রাজি হয়ে গেলাম। সেখান থেকেই কৃষ্ণনগরে ডেলি প্যাসেঞ্জারি করি। আমার বাড়িটা 1 তলা, গুটি 3 ঘর, বাথরুম, রান্নাঘর আর ছোট্ট এক টুকরো বাগান মতো আছে পিছন দিকে। আমার সংসার ছোট, স্ত্রী আর 2 ছেলে। বড় ছেলে বিনোদ একটা ওষুধ কোম্পানির সেলসম্যান, আর ছোট ছেলে রূপক ক্লাস 10-এ পড়ে। তাছাড়া মাঝে মাঝে ও কোনো কোনো কাজ করে যা পরে ওর একদম মনে থাকে না, বেমালুম ভুলে যায়। অথচ পড়াশোনার ক্ষেত্রে এরকম ভুল ওর হয় না। যাই হোক, এ নিয়ে আমরা তেমনি দুশ্চিন্তায় পড়িনি। ভেবেছি বড় হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিন 15 আগে একটা ঘটনা আমাদের সবাইকে ভয় পাইয়ে দিল। নিমাইবাবু সিগারেটে গভীর টান দিলেন। একটা ছোট্ট কাশি সামলে নিয়ে বললেন,
বিনোদ প্রায় দিন কুড়ি আগে কোম্পানির কাজে ট্যুরে গিয়েছিল। ও থাকলে দু ভাই একসঙ্গেই শোয়। বিনোদ চলে যাওয়ার পর রূপক একাই শুতে চাইল। ওর মাকে স্পষ্ট জানিয়ে দিল একা শুতে ওর একটুও ভয় করে না। আমরাও আর জোর করিনি, কিন্তু দিন 15 আগে, একটু আগে যা বলছিলাম, দেখি ঘুম থেকে উঠে রূপু খুব খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় মুখ দেখছে। একটু পরে ও আমার কাছে এসে বলল ভালো করে ওর মুখটা দেখতে। ছেলেটা কেমন যেন দিশেহারা হয়ে গিয়েছিল, একটু ভয়ও পেয়েছিল বোধহয়। আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, কি কি দেখলেন ওর মুখে? সামনের আঁধারি পথের দিকে চোখ রেখে ক্লান্ত স্বরে নিমাইবাবু বললেন, ছোট ছোট কয়েকটা আঁচড়ের দাগ, দেখে নখের আঁচড় বলেই মনে হলো, ধারালো নখের সূক্ষ্ম আঁচড়। নিমাইবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমাদের রিকশা এখন চূর্ণী নদীর ব্রিজের ওপর দিয়ে চলেছে। আমি গায়ের শালটাকে আরও ভালো করে জড়িয়ে নিলাম। হাতের সিগারেটে শেষ টান দিয়ে টুকরোটা ছুঁড়ে ফেলে দিলাম। বললাম, তারপর? তারপর আর কি, পরদিনও আবার সেই নখের আঁচড়, মুখে আর হাতে। লক্ষ্য করলাম দু এক জায়গায় বিন্দু বিন্দু রক্তও জমাট বেঁধে রয়েছে, অথচ রূপু এর বিন্দু বিসর্গও কিছু জানে না। মোহনবাবু, এদিকটা বেশ খোলামেলা জায়গা, গাছগাছালিও কম নয়, সুতরাং নানা জাতের পাখিও অনেক আছে। আমি ভেবেছি রাত বিরতে আধারকানা কোনো পাখি হয়তো জানলা টানলা দিয়ে ঢুকে পড়েছে রূপকের শোয়ার ঘরে, তারপর অন্ধকারে দিশেহারা হয়ে ঘরময় ঘুরে বেরিয়েছে, আর তখনই রূপুর হাতে মুখে তার নখের আঁচড় লেগেছে। রূপু হয়তো অঘরে ঘুমোচ্ছিল, তাই টের পায়নি। পরে পাখিটা জানলা দিয়েই কোনো রকমে আবার উড়ে বেরিয়ে গেছে। তবে একটা কথা, এরকম সন্দেহ আমার হয়েছিল বটে, কিন্তু পাখির উড়াউড়ির জন্যে ঘরের কোনো জিনিস ওলটপালট অবস্থায় আমি দেখিনি। সে যাই হোক, তৃতীয় রাতে রূপুকে সব দরজা জানলা ভালো করে ছিটকিনি এঁটে ঘুমোতে বললাম, কিন্তু পরদিনও একই ব্যাপার, বরং আঁচড়ের চিহ্ন যেন আরও বেশি। ঘরে ঘুলঘুলি আছে? আমি নিমাইবাবুকে বাধা দিয়ে প্রশ্ন করলাম। আছে, তবে সেগুলো সিমেন্টের ঢালাই করা, একটা চড়ুই পাখিও বলতে পারবে না। তারপর? তারপর আর কি, একদিন দুদিন ছাড়া ছাড়া ওই একই ব্যাপার। আমি ওর সঙ্গে রাতে শুয়ে দেখেছি, কিন্তু কিচ্ছু টের পাইনি। ওর মা শুয়েছে, কিন্তু আঁচড়ের চিহ্ন ঠেকাতে পারেনি। বিনোদ দিন চারেক আগে ফিরে এসে সব শুনেছে, শুনে সারা রাত্রির জেগে ছোট ভাইকে পাহারা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাঝরাতে আচমকাই ও ঘুমের ঘোরে ঢলে পড়েছে। ঘুম ভেঙেছে সেই সকালে। রূপকের হাতে মুখে তখন নতুন নখের আঁচড় পড়েছে। আমিও আমার স্ত্রীও রাত জেগে রূপকে পাহারা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের অবস্থাও হয়েছে ঠিক বিনোদের মতো। হঠাৎই যেন গাঢ় ঘুমে তলিয়ে গেছি। চূর্ণী নদী পেরিয়ে গাংনাপুরে কিছুটা ঢুকে পড়েছি। পিছনে তাকিয়ে অনন্তর রিকশাটাকে একবার দেখে নিলাম।
নিমাইবাবু পুরনো সিগারেট শেষ করে নতুন একটা ধরিয়েছেন। তাতে কয়েকটা টান দিয়ে আমার দিকে তাকালেন। আলো আঁধারির মধ্যেও তার চোখ স্পষ্ট দেখতে পেলাম। তিনি যেন নীরবে আমাকে অনুনয় করে বলছেন, মোহনবাবু, কিছু বলুন। আমি জিজ্ঞেস করলাম, রূপককে ডাক্তার দেখিয়েছেন? ক্লান্তভাবে নিমাই সরকার বললেন, হ্যাঁ, এমনিতেই তো আঁচড়ের জন্যে ট্রেডভ্যাক ইঞ্জেকশন দিতে হয়েছে। তাছাড়া একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গেও কথা বলেছি। ভদ্রলোক কৃষ্ণনগরে বসেন। উনি সব শুনে টুনে বেশ ঘাবড়ে গেলেন। তারপর বললেন, ঘুমের ঘোরেও নিজেই নিজের হাতে মুখে আঁচড় কাটেন না তো? তখন আমি বলেছি, না, কারণ আঁচড়গুলো বেশ সূক্ষ্ম, অনেকটা সুতোর মতো, মানুষের নখে হওয়ার কথা নয়। পরে আমি এক সকালে রূপুর নখ পরীক্ষা করে দেখেছি, সেখানে ছাল চামড়া বা রক্তের কোনো চিহ্ন দেখিনি। নিমাই সরকার হতাশার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই ঘটনার যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা খুঁজে না পেয়ে সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক আমাকে সমনাম্বুলিজম, হিপনোটিজম আর মেজমেরিজম এইসব ভারী ভারী শব্দ শুনিয়েছিলেন। তার মধ্যে হিপনোটিজম শব্দটাই আমার যা একটু চেনা। তখন হিপনোটিজম নিয়ে কয়েকদিন বেশ পড়াশোনা করলাম, কিন্তু রহস্যের কিনারা করতে পারলাম না। পরে আমার স্ত্রী কমলাকে হিপনোটিজমের কথা বলতেই সে আপনার কথা আমাকে বলল। পোস্টার না হোর্ডিং কিসে যেন সে দেখেছে আপনি রানাঘাটে আসছেন 7 দিনের শো করতে। এমনিতে আমরা তো খুবই ভেঙে পড়েছিলাম। তাছাড়া পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবদের নানা রকম উপদেশ আর পরামর্শে আমি কীরকম যেন বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। ফলে কমলার কথাটা বেশ মনে ধরল। ডান দিকের একটা পুকুরে চাঁদের ছায়া পড়েছিল, সেদিকে এক পলক চোখ রেখেছিলাম। হঠাৎই টের পেলাম নিমাইবাবুর কর্কশ হাতের চেটো আমার হাতের উপরে। তিনি চাপা গলায় বললেন, এখন আপনিই আমাদের শেষ ভরসা মোহনবাবু। তারপর একটু থেমে গলার স্বর স্বাভাবিক করে আবার বললেন, আমরা এসে গেছি। চোখে পড়ল সামনে খানিকটা ফাঁকা জমিতে একটা একতলা বাড়ি। তার থেকে বেশ কিছুটা দূরে 2-4টে একই ঢঙের বাড়ি দাঁড়িয়ে। তারও পিঠে কয়েকটা আলোর বিন্দু, গাছগাছালি আর অন্ধকার। রিক্সা থেকে নেমে নিমাইবাবুর বাড়িতে ঢোকা মাত্রই আমার কেমন শীত শীত করে উঠল। পরিচয় এবং খাওয়া দাওয়ার পালা শেষ করে আমি আর অনন্ত রূপকের শোবার ঘরে এলাম। ও তখন পড়াশোনা শেষ করে সবে লেপ মুড়ি দিয়ে শুয়েছে। বিনোদ একপাশে একটা চেয়ারে বসে একটা বই পড়ছিল। আমাদের ঢুকতে দেখেই উঠে দাঁড়ালো। ওর হাতে একটা টর্চ ছিল, সেটা আমাকে দিয়ে মলিন হেসে বলল, এটা রাখুন। একটু থেমে আবার বলল, আমি তাহলে যাই। রাত বিরতে কোনো দরকার পড়লেই ডাকবেন কিন্তু। লক্ষ্য করলাম 22-23 বছরের যুবকটিকে কেমন বুড়োটে দেখাচ্ছে। নিমাইবাবু আমাদের পিছনে পিছনে ছেলেদের শোয়ার ঘরের দরজা পর্যন্ত এসেছিলেন। চাপা গলায়, আয় বিনু বলে বিনোদকে ডেকে নিলেন। ওরা চলে যেতেই টর্চটা পকেটে রেখে
আমি চটপট দরজা বন্ধ করে দিলাম। শুধু শুধু দেরি করে লাভ নেই। অনন্ত তখন ঘরের প্রতিটি ইঞ্চি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, আর রূপক শুয়ে শুয়েই কৌতূহলী চোখে আমাদের দুজনের দিকে তাকিয়ে। বাড়িতে এসে কমলা দেবীর সঙ্গে আলাপ হয়েছে। ভদ্রমহিলা যে ভীষণ ভেঙে পড়েছেন তাতে সন্দেহ নেই। রূপকের কথা বলতে গিয়ে কেঁদে ফেলছিলেন বারবার। বড় ভাই বিনোদ খুব কম কথা বলছিল। ছোট ভাইকে সুস্থ করতে না পারার গ্লানি বোধহয় ওকে ভিতরে ভিতরে কষ্ট দিচ্ছিল। রূপককে সেই তুলনায় বেশ হাসি খুশি দেখাচ্ছিল। মা বাবা দাদার মনমরা ভাব ওকে যে সামান্য অবাক করেছে তাও ওর অভিব্যক্তিতে স্পষ্ট ছিল। প্রথম পরিচয়ের সুযোগেই ওর সঙ্গে বেশ আলাপ জমিয়ে নিয়েছি। এমনকি 2-4টে চটজলদি ম্যাজিক দেখিয়ে ওকে একেবারে তাক লাগিয়ে দিয়েছি। বলেছি চলে যাওয়ার আগে অনেক ম্যাজিক ওকে শিখিয়ে দিয়ে যাব। অনন্ত ম্যাজিকের নানান গল্প করে ওর সঙ্গে বেশ বন্ধুত্ব করে ফেলেছে। খেতে বসে লক্ষ্য করছিলাম ওরা এক মনে গল্প করে চলেছে, আর মাঝে মাঝেই হেসে উঠছে একসঙ্গে। আমি রূপকের কৌতূহলে ভরা মিষ্টি মুখখানা দেখলাম। অলৌকিক আঁচড়ের চিহ্নগুলো এক নিষ্ঠুর ছবি এঁকে দিয়েছে সেখানে। তবে কোনো আঁচড় থেকেই ঘা হয়নি। নিমাইবাবুর কাছে শুনেছি ওকে রীতিমতো অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। তাছাড়া ট্রেডভ্যাক ইঞ্জেকশন তো নেওয়াই হয়েছে। সেই জন্যই জ্বালা যন্ত্রণা থেকে রেহাই পেয়েছে বেচারা। অনন্তকে বললাম ঘরের সব জানলা ভালো করে বন্ধ করে ছিটকিনি এঁটে দাও। অনন্ত কোনো প্রশ্ন না করে কাজে লেগে গেল। আমি ঘরের ভিতরে অনুসন্ধানী চোখ বুলিয়ে নিলাম। একটা ডবল বেড খাট রূপক আর বিনোদের জন্য, একজোড়া চেয়ার, একটা টেবিল, টেবিলের পাশে দেওয়ালের তাকে রূপকের বই খাতা, টেবিলেও তার কিছু ছড়ানো, দেওয়ালে 2টো ক্যালেন্ডার, দুটোই ওষুধ কোম্পানির, একটা দেয়াল আয়না, তাছাড়া দুর্গা ও সরস্বতীর ফটো ফ্রেমে বাঁধানো, খাটের তলায় 2টো ট্রাঙ্ক আর একটা বেতের মোড়া। ঘরে মোট 4টে জানলা, একটা দরজা আর 2টো ঘুলঘুলি। ঘুলঘুলির ফাঁকগুলো খুব ছোট, যেমনটি নিমাইবাবু বলেছিলেন। আমার কথায় 4টে জানলার কাঁচের পাল্লাই অনন্ত ঠিকঠাক এঁটে দিল। তারপর খাটের ওপরে গিয়ে বসল। রূপককে জিজ্ঞেস করল, ভয় করছে? রূপক বলল, না। তারপর একটু চুপ করে থেকে আমার দিকে তাকিয়েও প্রশ্ন করল, মোহনদা, তোমরা ওটাকে ধরতে পারবে তো? আমি অবাক হয়ে বললাম, কাকে? রূপক চোখ বড় বড় করে বলল, ওই কালো ভ্যাম্পায়ারটাকে, যেটা মাঝরাতে এসে আমার গায়ে আঁচড় কেটে রক্ত খেয়ে যায়। এসব কথা তোমাকে কে বলেছে? স্কুলের বন্ধুরা। গল্পের বইয়ে নাকি এরকম লেখা আছে। আমার খুব কষ্ট হলো। ক্লাস 10-এর ছেলে, কিন্তু মনটা এখনও অনেক কচি কাঁচাও বলা যায়। আমি ওর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললাম, ওসব বাজে কথা, তুমি ঘুমিয়ে পড়ো। আমি আর অনন্তদা তোমার অসুখ সারিয়ে দেব, কোনো ভয় নেই। কাল থেকে তোমার গায়ে কেউ আর আঁচড় কাটবে না। রূপক আশ্বস্ত হয়ে চোখ বুজল, কিন্তু আমার কথাগুলো নিজের কানেই কেমন ফাঁকা আওয়াজের মতো শোনালো। নিমাইবাবু 3টে কথা আমাকে বলেছিলেন।
সমনাম্বুলিজম, হিপনোটিজম আর মেজমেরিজম। কেন যেন মনে হচ্ছে এর মধ্যেই কোথাও রহস্যের সূত্র লুকিয়ে আছে। এর উপর ভিত্তি করে একটা থিওরিও আমি খাড়া করেছি। পাশের ঘরের দেওয়াল ঘড়িতে ছমছমে শব্দ করে রাত 11টা বাজল। রূপক পাশ ফিরে গুটিসুটি মেরে শুলো। মনে হলো ঘুম আসতে ওর দেরি হবে না। আমি এপাশ ওপাশ তাকিয়ে একটা লাঠি জাতীয় অস্ত্র খুঁজছিলাম। হঠাৎ চোখ গেল রূপকের পড়ার টেবিলের পিছনে। দেওয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড় করানো রয়েছে একটা হকি স্টিক। এগিয়ে গিয়ে সেটা বের করে নিলাম। বেশ মজবুত। অনন্ত প্রশ্নভরা চোখে আমাকে লক্ষ্য করছিল। তাই হেসে ছোট্ট করে বললাম, সাবধানের মার নেই। অনন্ত বলল, আমাদের যেমন করে হোক জেগে থাকতেই হবে মোহনদা। হঠাৎ করে ঘুমে ঢলে পড়লে চলবে না। আমি বললাম, নিশ্চিন্ত থাকো, সে ভয় নেই। আমি দরজার কাছে চেয়ার নিয়ে বসছি, তুমি বিছানায় থাকবে। নাও এবারে আলো নিভিয়ে দাও। অনন্ত উঠে গিয়ে সুইচ টিপে আলো নিভিয়ে দিল। ঝুপ করে অন্ধকার লাফিয়ে নেমে এলো ঘরে। শরীরের প্রতিটি স্নায়ু উৎকণ্ঠা আর উত্তেজনায় টান টান। অপেক্ষা করছি কোনো ভয়ঙ্কর ঘটনার জন্য। তবে কী সে ঘটনা তা জানি না। আজ রাতে সে ঘটনা ঘটবে কি না তাও জানি না। কিন্তু তবুও সজাগ থাকতেই হবে। নিষ্পাপ ছেলেটাকে বাঁচাতেই হবে এই নিষ্ঠুর অভিশাপ থেকে। পরের অংশটা শেষ পর্বে থাকবে। আজকে এখানেই শেষ হলো। তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।